নীলাদ্রি জোর করে বলতে থাকে যে ঈশানীকে সেই খুন করেছে। এত তদন্তের কোনো দরকার নেই। নীলাদ্রি যে মিথ্যা কথা বলছে সেটা সহজেই প্রমাণ হয়ে গেল। পরের সন্দেহজনক প্রতীক ভৌমিক, কিন্তু প্রতীকবাবু অস্বীকার করলেন, বললেন যে খুনটা তিনি করেননি। খুনটা যে সত্যিই প্রতীকবাবু করেননি সেটা আমি বুঝতেই পেরেছিলাম। পৌলমীর এখানে এতক্ষণ বসে থাকাটা যে কষ্টকর সেটা তো আপনি নিশ্চয়ই জানেন। আপনি হয় কে খুন করেছে সেটা বলে দিন, আর না হলে আমাদের এখান থেকে যেতে দিন। আমাদের জানার দরকার নেই যে খুনটা কে করেছে। আপনি একদম ঠিক বলেছেন প্রমিতা দেবী। আপনাদের সত্যিই জানার কোনো দরকার নেই ঈশানীকে কে খুন করেছিল। আপনারা তো জানেন খুনটা কে করেছে। খুনটা তো আপনি করেছেন। অবশ্য আপনি একা করেননি, আপনার সাথে আপনার বোন পৌলমীও ছিল। আর তার সাথে ছিল পৌলমী দেবীর নার্স সুমিতা। কি আমরা খুন করেছি ঈশানীকে? এই আপনার কেস সলভ করা মিসেস মিত্র? এই সমস্ত প্রলাপ শোনার জন্য আমরা এখানে এসেছি? শুরু থেকেই আপনার উপর আমার সন্দেহ ছিল যে আপনি আসল খুনিকে ধরতে পারেননি। সেই কারণেই কে খুন করেনি, কেন করেনি, কোথায় অনার কিলিং, কার মান সম্মান, এসব নিয়ে ফালতু বকে চলেছেন অনেকক্ষণ ধরে। আপনি কি ইয়ার্কি করছেন আমাদের সঙ্গে? ইয়ার্কি করার জন্য আমি এখানে আসিনি মিসেস ভৌমিক। সত্যি কথাটা সবার সামনে বলার জন্যই আমি আপনাদের এখানে ডেকে এনেছি। আর এটা আপনার সত্যি কথা বলার নমুনা? কি করে বলছেন আপনি এটা? আমরা সবাই তো দেখতেই পাচ্ছি যে উনি একজন পঙ্গু মানুষ। ওনার পক্ষে এবার কিন্তু আমাদের যথেষ্ট সন্দেহ হচ্ছে আপনার গোয়েন্দাগিরির উপর। আচ্ছা মিসেস মিত্র, আপনি কি আসল খুনিকে ধরতে পারেননি বলে এখন চোখের সামনে যাকেই দেখবেন তাকেই খুনি বলবেন? একজন প্যারালাইজড মানুষ আরেকজনকে গিয়ে খুন করে চলে এলো। অদ্ভুত হাস্যকর গোয়েন্দাগিরি তো আপনার। আমার মনে হয় আমরা এখানে টাইম ওয়েস্ট করছি দিদি। চলে যাই এখান থেকে। যাবেন যাবেন, এত তাড়া কিসের? আচ্ছা ডক্টর লাহিড়ী, আপনার হাতে ওই স্কিন কালারের ব্যান্ডেডটা কেন? সেদিন কি ঈশানীকে খুন করার সময় ঈশানীর নখে আঁচড় লেগে গেছিল? ডক্টর লাহিড়ী, অস্বীকার করে কিন্তু কোনো লাভ নেই। আমরা আপনার ব্লাড টেস্ট করলেই সেটা জানতে পেরে যাব। রিয়া, তুমি পঙ্গুত্বের কথা বলছিলে না? আচ্ছা মিসেস ভৌমিক, আপনি কি সত্যিই পঙ্গু? চোখে দেখার পরেও আপনার সন্দেহ হচ্ছে? দেখুন দেখুন, পরীক্ষা করে দেখুন। আমি পঙ্গু না স্বাভাবিক সেটা পরীক্ষা করেই দেখে নিন। ঠিকই বলেছেন। এই মুহূর্তে যদি আপনাকে পরীক্ষা করা হয় তাহলে ডাক্তারি মতে এটাই প্রমাণ হবে যে আপনি সত্যিই পঙ্গু। তার অবশ্য একটা বিশেষ কারণ আছে। এটা কি? এটা একটা মেডিসিন, বুপিভাকেইন হেভি। এই মেডিসিনটা স্পাইনাল কর্ডের একটা নির্দিষ্ট জায়গায় পুশ করলে শরীরের লোয়ার পোর্শনটা বেশ কিছুক্ষণের জন্য প্যারালাইসিস মতন হয়ে যায়। তো এটা আমাকে বলছেন কেন? কারণ এই ওষুধটা আপনার ঘরে পাওয়া গেছে, আর সিরিঞ্জটাও। খুব সম্ভবত এতে আপনার হাতের ছাপ পাওয়া যাবে ডক্টর লাহিড়ী।
খুব অবাক হচ্ছেন তো? আমি আপনাদের নিয়ে আপনাদের বাড়ি থেকে বেরিয়ে আসার পর পুলিশ আপনাদের বাড়িতে যায়, সবকিছু সার্চ করে। সুমিতাকে পুলিশ অ্যারেস্ট করেছে। একটু চাপ দিলেই ও সব সত্যি কথা বলে দেবে। এসবের মানে কি? পৌলমী কি সত্যি প্যারালাইজড নয়? না, উনি প্যারালাইজড নন। হ্যাঁ, ঠিকই বলছি। প্রায় 6.5 মাস আগে আপনার আর পৌলমীর মধ্যে ঝগড়ার সময় পৌলমী সিঁড়ি থেকে পড়ে যায়। তারপর উনি হসপিটালে ভর্তি হন। দিন 15 বাদে ওনাকে হসপিটাল থেকে ছেড়ে দেওয়া হয়। আপনাদের সম্পর্ক তো ভালো ছিল না, তাই আপনি হসপিটালের রিলিজ লেটারটা ভালো করে দেখেননি। তাতে পরিষ্কার লেখা ছিল যে অ্যাক্সিডেন্টের কারণে ওনার একটা টেম্পোরারি প্যারালিসিস হয়েছিল ঠিকই, কিন্তু সেটা মেডিসিন আর ফিজিওথেরাপির জন্য আস্তে আস্তে ঠিক হয়ে যায়। তারপর আপনি বিদেশ চলে গেলেন। আপনার বিদেশ চলে যাওয়ার সুযোগে ঈশানীর বাবা মা নীলাদ্রির সাথে ঈশানীর বিয়ে দিয়ে দেয়। আপনি বিদেশ থেকে ফিরে আসার পর যখন সবকিছু জানতে পারলেন, অসুস্থ স্ত্রীর দেখে আপনি একবারও ফিরেও তাকালেন না। আপনি পাগল হয়ে উঠলেন ঈশানীর জন্যে। স্বামীর এই অবহেলা, ঈশানীর ফিরে আসা, সবকিছু নিয়ে আপনার মাথাটাও খারাপ হয়ে গেছিল। আপনি আর মাথা ঠান্ডা রাখতে পারলেন না। আপনি আসলে প্রতীকবাবুকে শিক্ষা দিতে চেয়েছিলেন। আপনি ভালো করেই জানতেন ঈশানী খুন হলে সবার আগে সন্দেহ যাবে প্রতীকবাবুর উপরে, আর ওনার খোঁজে আমরা আপনার কাছে পৌঁছবো। অদ্ভুত ব্যাপার, আমরা যখন আপনার বাড়িতে গেলাম কিছু জিজ্ঞেস করার আগেই আপনি আমাদের অনেক কথা বলতে লাগলেন। ঈশানীর কথা আমি আপনাকে জিজ্ঞেস করাতে আপনি আমাকে কি বললেন? তার জন্যই আপনার আজকে এই অবস্থা। আপনি যেন নিজের ভেতরটাকে আমাদের সামনে তুলে ধরতে চাইছিলেন। মিথ্যে কথা বলছেন আপনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ঈশানীকে আর প্রতীককে সহ্য করতে পারতাম না, কিন্তু 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 এটা আমি করতে পারি না। কত টাকা দিয়ে কিনেছে আপনাকে প্রতীক? বলুন, আপনাকে কত টাকা দিয়ে কিনেছে প্রতীক? উনি মিথ্যে কথা বলছেন না, আপনার মেডিকেল টেস্ট করালে সত্যিটা প্রমাণ হয়ে যাবে। আর তাছাড়া আপনি যে এখন পঙ্গু নন, আপনি যে স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারেন, সেই প্রমাণ তো আপনি নিজেই রেখে গেছেন পৌলমী দেবী। আর উপরটা দে। এটা আপনার তো? না, এটা আমার নয়। আমি এটা কোনোদিনও দেখিনি। এটা আপনার না? ভালো করে মনে করে দেখুন। আচ্ছা বেশ, আমি আপনাকে মনে করে দিচ্ছি। এই টোরিংটা আপনার। এটা আপনার খুব পছন্দের, বহুদিন এটা ব্যবহার করেছেন। আপনার দুর্ঘটনার আগেও এটা ব্যবহার করেছেন। ঈশানী যেদিন খুন হয় সেদিন এটা আপনার পা থেকে খুলে ঈশানীর বেডরুমে পড়ে গিয়েছিল। আপনি তখন খেয়াল করেননি, খুব স্বাভাবিক। অত টেনশনের মধ্যে খেয়াল না করাটাই স্বাভাবিক। পরে যখন খেয়াল হয় তখন আপনি ভাবেন সবাই হয়তো ভাববে এটা ঈশানীর। আমারও সেটাই মনে হয়েছিল, তবে সেই ধারণাটা ভেঙে গেল আপনার বাড়িতে ওই আপনার বড় নাচের ছবিটা দেখার পরে। ছবি? ওই যে আপনার লাস্ট স্টেজ পারফরমেন্সের ছবিটা, তাতে আপনার পায়ে পরিষ্কারই টোরিংটা দেখা যাচ্ছে। ওটা আমার লাস্ট পারফরমেন্সের ছবি, কলা মন্দিরে। অ্যাক্সিডেন্টের 10 দিন আগে আমার এই পারফরমেন্সটা ছিল। দাঁড়ান, আপনাকে একটা জিনিস দেখাই। আমি একটা ছবি তুলে এনেছিলাম যথাসময়ে দেখাবো বলে। এই দেখুন।
আপনি যে পঙ্গু নন সেটা বোধহয় আপনারা তিনজন ছাড়া আর কেউই জানতো না। আপনি যখন বাড়িতে থাকতেন আপনার সামনে উনি অসুস্থতার ভান করতেন, আপনাকে দেখে অনেক সময় ইঞ্জেকশনও নিয়েছেন যাতে আপনার কোনো সন্দেহ না হয়। আপনার বাড়িতে এই ওষুধের অনেকগুলো শিশি আমরা পেয়েছি। এবার কি আপনি কিছু বলবেন পৌলমী দেবী? হ্যাঁ বলবো, সব বলবো আজকে, সব বলবো। এই লোকটার জন্য, সবকিছু এই নোংরা লোকটার জন্য। একটা জঘন্য লোক, 10-10টা বছর এক ছাদের তলায় থেকেও এই লোকটাকে চিনলাম না, জানলাম না। এই লোকটা এত কুৎসিত, এত জঘন্য। 1-2 দিনের সম্পর্ক তো নয় আমাদের, তাও আমার প্রতি ওর কোনো দায়বদ্ধতা নেই। নিজের ইচ্ছে, নিজের অনিচ্ছেই ওর সবকিছু। আমার মেডিকেল রিপোর্ট তো দেখেছিল, ও জানে আমি কেন মা হতে পারবো না। তো সারাটা জীবন আমাকে দোষ দিয়ে গেল, শুধু আমাকে দোষ দিয়ে গেল। চুপ করো, তুমি চুপ করো। কেন চুপ করবো আমি? সত্যি কথাটা আজকে সবার সামনে বলবো বলেই তো মুখ খুলেছি। ঈশানীকে পেয়ে সব ভুলে গেলে? মিসেস মিত্র, এই লোকটার জীবনে আমি একেবারে একেবারে নেই হয়ে গিয়েছিলাম। আমার অ্যাক্সিডেন্ট ওর জন্য, আমার আমার পঙ্গু হয়ে পড়ে থাকাটা ওর জন্য, আমার অসুস্থতা অবধিও ওকে ভাবাইনি। আর সহ্য করতাম কি করে? মাত্র আমার দিদি আমাকে বুঝেছিল। প্রথম থেকে আমি ওর চিকিৎসাতেই আছি, ও সব জানতো। আমি ওকে বলেছিলাম আমি এদের দুজনকে শাস্তি দিতে চাই। ও আমার কথা শুনেছিল। আপনি ঠিক ধরেছেন মিসেস মিত্র, আমরা প্রতীককে জানতে দিইনি যে আমি সুস্থ হয়ে উঠেছি। আমি পঙ্গু নই। অপেক্ষা করছিলাম প্রতিশোধ নেবার জন্য এদের দুজনের উপর। এরা দুজনে মিলে আমার 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 জীবনটাকে শেষ করে দিয়েছে মিসেস মিত্র। ওই দিন সকালে প্রতীক কথা বলছিল ঈশানীর সঙ্গে। আমার দিদি সব শুনেছে। যাবে তাহলে তো ভালোই, সামনাসামনি দেখা হয়ে যাবে। প্লিজ শানি প্লিজ, আমি তাহলে 4:30 পরে যাব। তাছাড়া তোমার হাজবেন্ড তো 7টার আগে ফেরে না। দিদি আমাকে এসে জানায়, আর আমরা সেই সুযোগটা কাজে লাগাই। সেদিন প্রতীক বেরিয়ে যাবার পর আমরা ঈশানীর বাড়ির বেলটা বাজাই। ঈশানী আমাকে দেখে ভূত দেখার মতো চমকে ওঠে। আপনি কি আপনি এভাবে আমার ঘরের ভেতরে কেন ঢুকে আসছেন? আমাকে দেখে অবাক হচ্ছ? আপনার পা ঠিক হয়ে গেছে? কেন? আমি পঙ্গু হয়ে থাকলে তোমাদের লীলা খেলায় সুবিধা হতো বুঝি? কি বলছেন এসব আপনি? আমার সংসারে তুমি আগুন লাগিয়েছ, তোমাকে আমি ছাড়বো না। মানে দেখুন আপনারা, আমি কিন্তু চেঁচাবো, লোক ডাকবো আমি। প্লিজ দেখুন, আমি সত্যি বলছি, আমি না জেনে বুঝে কিছু করিনি। আমাকে ক্ষমা করে দিন। আমাকে অনেক সহ্য করেছি তোমাকে, আর তোমাকে ছাড়বো না। আপনারা আমার সাথে এটা করতে পারেন না। দেখুন আমি না প্রতীককে বলে দিয়েছি যে ওর সাথে এরপর থেকে আমার আর কোনো সম্পর্ক নেই। মিথ্যা কথা বলছো, তুমি বিপদে পড়ে মিথ্যা কথা বলছো। না, আমি মিথ্যা কথা বলছি না। আমি সত্যি বলছি। আমি শুধুমাত্র আমার হাজবেন্ড নীলাদ্রির সাথে কল করতে চাই। আর কি, আমার যে প্রতীকের সাথে যোগাযোগ থাকবে না সেটা আমি বলে দিয়েছি ওকে। তুমি মিথ্যে কথা বলছো, তুমি ওকে কোনো দিনও ছাড়বে না। আমি সরে যাবো। আমি ইনফ্যাক্ট আমার পেটের বাচ্চাটাকে মেরে ফেলবো বলেছি। আমি তখনই জানতে পারি ও প্রতীকের সন্তানের মা হতে চলেছে। আমি আর মাথাটা ঠিক রাখতে পারিনি। আমি সজোরে ওর গলাটা চেপে ধরি। ও নিজেকে ছাড়াবার চেষ্টা করে, খুব চেষ্টা করে, ও পারে না।
এক সময় সব শান্ত হয়ে যায়, সব শেষ হয়ে যায়। আপনার হাতের ওই কাঁটাটা তাহলে ঈশানীর নখের আঁচড়েই হয়েছে। ব্লাড রিপোর্ট দেখলেই বোঝা যাবে। ঈশানীকে ওইভাবে গলা টিপে মেরে আপনারা তিনজনে মিলে পাখা থেকে ঝুলিয়ে দিলেন। মিসেস ভৌমিক, এত বড় একটা ভুল আপনি কি করে করলেন? আপনি যখন জানতে পারলেন যে ঈশানী প্রতীকবাবুর সন্তানের মা হতে চলেছে, তারপরেও তাকে ঈশানী পৃথিবী থেকে চলে যাওয়া মানে তো বাচ্চাটাও নষ্ট হয়ে যাওয়া। আর প্রতীকবাবু তো এমন কাজ কখনো করবেন না। সেটা ভাবার মতো মনের অবস্থা আমার আর ছিল না মিসেস মিত্র। আর ওখান থেকে ফিরে আসার মতো অবস্থাও আমার ছিল না। কাজেই सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु बुद्धिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। দূর বাবা, দিস ইজ নট ফেয়ার বৌমনি। তুমি কিন্তু ভালো করে বলছোই না ঘটনাটা, এইভাবে দায়সারা করে বললে হয় বলো? আরে বললাম তো কেসটাতে কি হয়েছে। না না, তুই একটা জিনিস বল, যে পৌলমী ভৌমিক যে আদৌ পঙ্গু নয়, এইটা তুই ধরলি কেমন করে? হ্যাঁ, আমিও এটাই জানতে চাইছি। তুমি তো প্রথম অবস্থা থেকেই ওনাকে পঙ্গু হিসেবেই দেখেছো, তাহলে তুমি কি করে বুঝলে যে উনি খুনি? না, প্রথমেই আমি বুঝিনি যে পৌলমী খুনি। ওর সাথে কথা বলতে বলতে আমার একটা খটকা লাগে। কি খটকা দিদি ভাই? নন্দা, তোর মনে আছে আমরা যখন ওর সাথে কথা বলতে ওর বাড়িতে গেলাম, ও আমাদের আগ বাড়িয়ে অনেক কথা বলছিল। আমরা কিছু জিজ্ঞেস করছি না, অথচ উনি বলে যাচ্ছেন। উনি যেন একেবারে অপেক্ষা করছিলেন আমাদের সব কথা বলবেন বলে। আর কথাগুলো একেবারে সুন্দর করে গুছিয়ে বলছে। কিরকম? মানে দেখ, স্বামীর পরকীয়া, সাধারণভাবে স্ত্রীরা এইসব কথা নিয়ে আলোচনা করতে চায় না, মানে এড়িয়েই যেতে চায়। আর বিশেষ করে বাইরের লোকের সামনে তারা তো এইসব কথা বলেই না। অথচ উনি এমনভাবে বলছিলেন যেন উনি প্রথম থেকেই জানেন যে প্রতীকী খুনটা করেছে। ঠিক বলেছো দিদি ভাই। আর আমাদের ভাবনাটা নিয়ে উনি ম্যানিপুলেট করেছিলেন। আমার তো একটা সময় মনে হচ্ছিল যে প্রতীকী খুনি। একদম ঠিক বলেছিস। উনি আমাদের অন্য কিছু ভাবার সুযোগই দিচ্ছিলেন না, আর তাতে আমার আরো খটকা লাগে। তবে আমার বেশ কিছু প্রশ্নের উত্তর আমি পাই ওর এই নাচের ছবিটা দেখার পর। সে নয় হলো, কিন্তু উনি যে ওষুধের মাধ্যমে নিজেকে টেম্পোরারিলি পঙ্গু করে রেখেছেন, সেই ভাবনাটা তোমার মাথায় এলো কি করে? জানিস টাবলু, অনেকদিন আগে না একটা গল্পে পড়েছিলাম এইভাবে টেম্পোরারি প্যারালিসিস করা যায়। আর তারপর তোর বড়দাকে জিজ্ঞেস করলাম, তোর বড়দা বলল যে অ্যানেস্থেসিয়ার সময় এই ধরনের ওষুধ ব্যবহার করা হয়। আমার মনে হচ্ছিল যে আমার সঙ্গে ওইখানে যাওয়ার আগে পৌলমী এই ওষুধটা ব্যবহার করবে। আমি কি করলাম বলতো? আমি অরূপকে বললাম পৌলমীকে নিয়ে যখন ওদের বাড়ি থেকে বেরিয়ে যাব, পৌলমীর বাড়িতে যেন ভালো করে সার্চ করা হয়। তাহলে পুলিশ দেখে ভয় পেয়ে ওই নার্সটাই সব স্বীকার করেছিল।
আচ্ছা একটা কথা বলো তো দিদিভাই, আমি যতবারই বলেছি নীলাদ্রি খুনি, তুমি সেটা অস্বীকার করেছো, একেবারে প্রসঙ্গটা এড়িয়ে গেছো কেন? এটা খানিকটা আমার সিক্স সেন্স বলতে পারিস। আমার প্রথম থেকেই মনে হচ্ছিল যে নীলাদ্রি খুন করেনি। দেখ নন্দা, নীলাদ্রি কিন্তু একবারও ঈশানী সম্পর্কে একটাও নেগেটিভ কথা বলেনি। ঈশানী কি করেছে? ওর সাথে প্রতারণা করেছে, অন্য লোকের সাথে সম্পর্ক রেখেছে, অন্যের সন্তানের মা হতে চলেছিল, অথচ নীলাদ্রি ওর সম্পর্কে একটাও খারাপ কথা বললো না। তার মানে ছেলেটা সত্যি ঈশানীকে ভালোবেসেছিল, তাই না? হ্যাঁ রে, ভালো তো বেশিই ছিল। ও যখন দেখলো যে এসব কথা যদি লোক জানাজানি হয় ঈশানীর দিকে আঙুল উঠবে, ও কি করলো, নিজের ওপর সব দায় নিয়ে নিল। কিন্তু একটা কথা বল, যে যখন কোনো প্রমাণই ছিল না যে এই নীলাদ্রি ছেলেটাই খুনি, তাহলে ও আগ বাড়িয়ে নিজের কাঁধে খুনের দায়টা নিচ্ছিল কেন? ভালোবাসা কোনো যুক্তি মানে না রে হাবলু। নীলাদ্রি কিন্তু একবারও চিন্তাই করেনি যে জাস্ট কয়েকটা টেস্ট করালেই কিন্তু পুলিশ জানতে পেরে যাবে যে ঈশানীর নোকের রক্তটা কার, ঈশানী কার দ্বারা প্রেগনেন্ট, এসব কিছু। নীলাদ্রি কিন্তু এসব কথা ভাবেইনি একবার।